সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সাবধানে আছো। আমরা আমাদের ইউটিউব ক্লাস চালিয়ে নিয়ে যাচ্ছিলাম। এতদিন আমরা দ্বিতীয় পত্রের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, গ্রামারের যে আইটেমগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে কিছুটা বৈচিত্র্য আনার জন্য আমরা প্রথম পত্রের একটা গুরুত্বপূর্ণ টার্ম নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্ট সাধারণত আমাদের দেখা যায় প্রথম পত্রের 3 নম্বরে আসতে দেখা যায়। এটা ছোটো একটা আইটেম, এই ছোটো আইটেমের জন্য আমাদের 10 মার্ক রয়েছে। খুব সহজেই মার্কগুলো পাওয়া যায়। আমরা যদি একটু সচেতন হই তাহলে এই মার্কটা আমরা খুব সহজেই পাবো। আচ্ছা, আমরা আগে দেখি ফ্লো চার্টের ক্ষেত্রে আমাদের কি কি প্রসেস বা প্রক্রিয়া অবলম্বন করতে হবে। প্রথমত হচ্ছে ফ্লো চার্ট যদি আমাদের 3 নম্বরে আসে, তবে প্রথমে এখানে একটা প্রশ্ন থাকবে। ঠিক আছে, প্রশ্নে কি লেখা থাকতে পারে সেটা আমি লিখে রাখাই। Read the passage below carefully. And make a flowchart about the importance of learning English full stop on is done for you. প্রথমে এরকম একটা স্যাম্পল কোশ্চেন থাকবে। হ্যাঁ, কোশ্চেনে কি বলা থাকবে, যে কোশ্চেনে উল্লেখ করা থাকবে নিচে একটা প্যাসেজ আছে, সেই প্যাসেজটা তোমরা খুবই সতর্কভাবে বা খুবই গুরুত্বের সাথে পড়ো। পড়ার পরে একটা নির্দিষ্ট কাজ তোমাকে করতে বলা হবে। কি কাজ? আমি যেমন এখানে লিখেছি যে নিচের প্যাসেজটা পড়ে ইংরেজি শেখার গুরুত্ব গুলো তুমি লেখো। এবং কি বলছে, অন ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে তোমাদের একটা বক্স দেওয়া থাকবে, সেই বক্সে মনে করে এরকম ভাবে লেখা থাকলো গেটিং গুড জব। হ্যাঁ, এই একটা তোমাদের জন্য লিখে দেওয়া আছে, গেটিং গুড জব। এইভাবে থাকবে তোমার হচ্ছে প্রশ্নটা সাজানো। আর কি থাকবে, এখানে একটা প্যাসেজ থাকবে। প্যাসেজটা খুব বেশি বড় না, মাঝারি ছোটও থাকতে পারে, ছোট সাইজের একটা প্যাসেজ থাকবে। সেই প্যাসেজে এখানে যেমন আমার প্রশ্নে চেয়েছে যে ইংরেজি শেখার গুরুত্ব সম্পর্কে বলতে, প্যাসেজটা সম্ভবত ইংরেজি ভাষা সম্পর্কে থাকবে। ইংরেজি ভাষা সম্পর্কে থেকে সেখানে হয়তো ইংরেজি আমরা কেন শিখবো, ইংরেজি শিখলে আমরা কি কি কাজে লাগাতে পারবো, আমরা কি কি ভাবে উপকৃত হতে পারবো, এরকম ধরনের কিছু কথাবার্তা সেটা ইংরেজিতে লেখা থাকবে, বাক্যটায় লেখা থাকবে। আমাদের কি করতে হবে, প্যাসেজটা ভালো করে পড়ে ওইখান থেকে আমাদের ইংরেজি শেখার গুরুত্ব কি কি সেই জিনিসগুলো আমাদের তুলে আনতে হবে। তুলে আনার পরে একটা নির্দিষ্ট প্যাটার্নে সেটা লিখতে হবে। ঠিক আছে, একটা নির্দিষ্ট প্যাটার্নে লিখতে হবে। আর এখানে আমাদের ফলো চার্ট করার ক্ষেত্রে, ফ্লো চার্ট করার ক্ষেত্রে আমাদের একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, যে ফ্লো চার্ট আমরা ইচ্ছা মতো লিখতে পারবো না। একটা প্রশ্নের উত্তর আমরা যেভাবে লিখতে পারি তেমনভাবে কিন্তু আমরা ফ্লো চার্ট লিখতে পারবো না, বা একটা প্যাসেজ যেভাবে লিখি তেমনভাবে লিখতে পারবো না। ফ্লো চার্ট লেখার ক্ষেত্রে আমাদের খুবই সতর্ক অবস্থানে থাকতে হবে। সতর্ক অবস্থান কি, প্রথমত যেমন একটা বক্স দেওয়া থাকে, বক্সে যেভাবে লেখা থাকে আমাদের অমনি করে 5টা বক্স তৈরি করতে হবে। 5টা বক্স তৈরি করতে হবে। এই ক্ষেত্রে তোমাদের জন্য প্রথম পরামর্শ হচ্ছে বক্সগুলো তোমরা আগে তৈরি করে নাও রাখতে পারো, বা বক্সের উত্তরগুলো তোমরা আগে না লিখতে পারো। তোমরা কি করবে, তোমরা প্রথমে একটা জায়গায় রাফ লিখবে, সেই রাফের জায়গাটায় উত্তর লিখবে। উত্তর লিখে তুমি যখন 5টা ফ্লো চার্টের 5টা উত্তর যখন তুমি পেয়ে যাবে, সেই 5টা উত্তরকে এক জায়গায় করে তারপরে দেখবে যে তোমার বক্সগুলো কেমন সাইজের হলে তোমার জন্য সুবিধা হবে, বক্সগুলো কেমনটা নিতে হবে। সেইভাবে যদি তোমার বক্সগুলো বড় নেওয়ার দরকার হয় এবং তুমি যদি আগে থেকে বক্সটা তৈরি করে রেখে দাও, তুমি দেখা গেল যে তোমার সেন্টেন্সগুলো বা তোমার যে ফ্রেজগুলো ওখানে লিখতে হচ্ছে সেগুলো একটু বড় ধরনের হয়ে গেল, তাহলে তোমার বক্স যদি না ধরে তুমি তখন বিপদে পড়ে যাবে। এই জন্য আমাদের কি করতে হবে, শুরুতে একটা জায়গায় রাফ এই উত্তরগুলো লিখে নিতে হবে। রাফের উত্তরগুলো লিখে নেওয়ার পরে তুমি যখন একটা ধারণা পেয়ে যাবা যে তোমার ফ্রেজগুলো বা তোমার উত্তরগুলো কেমন হচ্ছে, তখন তুমি বক্স তৈরি করবা। বক্স তৈরি করে এরপরে এক এক করে উত্তরগুলো সাজাবা। ঠিক আছে,
এখন ফলো চার্টে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটা একটার সাথে আরেকটা সামঞ্জস্য থাকতে হয়, অর্থাৎ সম্পর্ক থাকতে হয়, ধারাবাহিকভাবে লিখতে হয়। আবার কিছু কিছু আছে সেগুলো ধারাবাহিকভাবে লেখার দরকার হয় না। যেমন এখানে তোমার কাছে চেয়েছে ইংরেজি শেখার গুরুত্ব। এখন ইংরেজি শেখার গুরুত্ব বা ইংরেজি শেখার প্রয়োজনীয়তা অনেক রয়েছে। এর কোনো একটা প্রয়োজনীয়তা অন্য একটা প্রয়োজনীয়তাকে ছাড়িয়ে খুব বেশি বড় নয়, হ্যাঁ, বা কোনো একটা খুব বেশি ছোট নয়। ভালো চাকরি পাওয়া, ভাষাগত দক্ষতা অর্জন করা, বিদেশে যাওয়া, হ্যাঁ, এই যে যে ধরনের সুবিধাগুলো, এই সুবিধাগুলো আমরা ইংরেজি শিক্ষার মাধ্যমে বা ইংরেজি ভাষা ভালোভাবে শেখার মাধ্যমে পেতে পারি। হ্যাঁ, এখন এই যে গুরুত্বগুলো প্রত্যেকটাই কাছাকাছি। এখানে আমি বলতে চাচ্ছি যে একটা আরেকটার থেকে যদি আগে পরে হয় তাহলে তোমাদের সমস্যা নেই, ঠিক আছে। তারপরে যদি এরকম লেখা থাকে পানি দূষণের কারণগুলো, সেক্ষেত্রে তোমার একটা আরেকটা থেকে আগে পাচ্ছে হলে কোনো সমস্যা নেই, একটা আগে একটা পাচ্ছে হতেই পারে। তবে এখানে তোমাকে অবশ্যই প্যাটার্নটা ফলো করতে হবে, আর এই প্যাটার্নটা ফলো করাটাই হচ্ছে ফলো চার্টের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। প্যাটার্নটা আসার আগে আমি আরেকবার বলে রাখি, ফলো চার্টের ক্ষেত্রে আমাদের কি করতে হবে। ফলো চার্টের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের প্রশ্নটা একবারের জায়গায় কয়েকবার খুব ভালো করে পড়তে হবে এবং পড়ে ট্রেস আউট করার চেষ্টা করতে হবে যে তোমাকে কি করতে বলা হচ্ছে। প্রশ্নটা খুব ভালো করে পড়ে at first you have to trace out what you need to do, তোমার কি করা দরকার বা তোমাকে কি করতে বলা হচ্ছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পরে তোমাকে প্যাসেজটা পড়তে হবে। তুমি যখন আগে প্রশ্ন পড়বা এবং তুমি জানতে পারবা তোমাকে কি খুঁজে বের করতে হবে, তখন কিন্তু প্যাসেজটা অত বেশি তোমাকে পড়া লাগবে না, তুমি খুব সহজেই সেই উত্তরের জায়গা চলে যেতে পারবা, ঠিক আছে। তারপরে কি করবা, তুমি প্যাসেজটা খুব সুন্দর করে পড়বা, পড়ে তোমার উত্তরগুলো ফাইন্ড আউট করবা। ফাইন্ড আউট করার পরে তুমি সেইগুলোকে নির্দিষ্ট প্যাটার্নে আলাদা আলাদা করবা। আমরা এখানে লিখি যে ফলো চার্টে আমরা কি কি করতে পারবো। আগেই বলি, ফলো চার্টে সাধারণত আমরা বাক্য লিখতে পারবো না, ঠিক আছে। সাধারণত কর্তা অর্থাৎ সাবজেক্ট, ফাইনাইট ভার্ব এগুলো আমরা ফলো চার্টে ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। ফলো চার্টের ক্ষেত্রে আমাদের প্রথমেই মনে রাখতে হবে আমরা এই ক্ষেত্রে সাবজেক্ট ব্যবহার করতে পারবো না, ফাইনাইট ভার্বও ব্যবহার করতে পারবো না, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা একটা স্বাধীন বাক্য বা ক্লজ ব্যবহার করতে পারবো না। এখানে অধিকাংশ ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে ফ্রেজ, ঠিক আছে। ফ্রেজ অথবা ওয়ার্ড, উত্তর শুধু একটা ওয়ার্ড হতে পারে, ফ্রেজ ব্যবহার করবো। এখন যদি আমরা ফ্রেজ বা ওয়ার্ড ব্যবহার করি সেটা সাধারণত কোন স্ট্রাকচারে হবে সেটা আমরা একটু দেখে নিই। সাধারণত সেটা হতে পারে জেরান্ড। জেরান্ড কি? ভার্ব যোগ আইএনজি। আর কি হতে পারে? ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি? টু যোগ ভার্ব। আর কি হতে পারে? ফ্রেজ, পিএস আর এসি। ফ্রেজ হতে পারে, ফ্রেজ অনেক প্রকার। আর কি হতে পারে? ওয়ার্ড হতে পারে, ঠিক আছে। আমরা আবার কিছু কিছু ক্ষেত্র আছে সেই ক্ষেত্রগুলোতে এমনও দেখা যায় যে শুধু সাবজেক্টটাকে বাদ দিয়ে ফাইনাইট ভার্ব সহ বাকিটুকুকে লিখে দেওয়া হয়েছে। সেটা দেখতে হবে যে তোমার প্রথম যে নমুনাটা দেওয়া থাকে সেই নমুনাটা কিভাবে দেওয়া আছে তার উপর নির্ভর করবে। তবে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমাদেরকে সাধারণত এই চারটে স্ট্রাকচারের ভিতরে সীমাবদ্ধ থাকার চেষ্টা করতে হবে। এই চারটে স্ট্রাকচারের ভিতরে যদি আমরা সীমাবদ্ধ থাকি তাহলে সাধারণত আমাদের উত্তরটা নিয়ে কোনো সমস্যা হবে না, খুব সহজে আমরা এই মার্কটা পেয়ে যাব। এবার আমি আসি জিরান্ডের ক্ষেত্রে। দেখো আমাদের যে স্যাম্পলটা দেওয়া ছিল, স্যাম্পলটা এভাবে লেখা ছিল। স্যাম্পলটা ছিল হচ্ছে গেটিং গুড জব। গেটিং গুড জব, এখানে আমি এ ব্যবহার করতে পারি, গেটিং এ গুড জব। হ্যাঁ, এবার খেয়াল করো এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের ক্ষেত্রে কি করা হয়েছে? গেট একটা ভার্ব, সেই ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। আমরা শুরুতে যে স্ট্রাকচারটা দেখিয়েছিলাম সেই স্ট্রাকচারে কি লেখা ছিল? ভার্ব যোগ আইএনজি সমান সমান জেরান্ড। গেট একটা ভার্ব, গেট শব্দের অর্থ হচ্ছে পাওয়া, তার সাথে আইএনজি যোগ করেছি, হয়ে গেছে গেটিং। তারপরে আমি আরো কিছু ওয়ার্ড যোগ করেছি, এ গুড জব, একটা ভালো চাকরি পাওয়া। এটা হচ্ছে আমাদের এক ধরনের স্যাম্পল। আমি যদি এটাকে ইনফিনিটিভ দিয়ে করতাম তাহলে এভাবে হতো টু গেট এ গুড জব। গেটিং গুড জব আমি লিখতে পারি, গেটিং আ গুড জব যেমন লিখতে পারি, একইভাবে আমি লিখতে পারি টু গেট আ গুড জব।
ঠিক আছে, আমি যে কোনো স্ট্রাকচার ফলো করতে পারি। এখন কথা হচ্ছে যে দুটোই যেহেতু আমি জানি, আমি কোনটা ফলো করব, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে হচ্ছে আমার যে নমুনা বক্সটা দেওয়া থাকবে। আমি তোমাদের বলেছিলাম যে প্রশ্নে তোমাদের লেখা থাকবে যে ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ একটা তোমাদের জন্য করে দেওয়া হলো। যেটা করে দেওয়া থাকবে, অর্থাৎ যে বক্সটা দেওয়া থাকবে সেই বক্সে যে স্ট্রাকচারটা ফলো করা হয়েছে সেই স্ট্রাকচারটা ফলো করতে পারলে আমাদের সবচেয়ে ভালো হয়। এখন ওই স্ট্রাকচার যদি জিরান্ড ফলো করা থাকে তাহলে আমরা জিরান্ড ফলো করব, ঠিক আছে। ওই স্ট্রাকচার যদি ইনফিনিটি ফলো করা থাকে তাহলে আমরা ইনফিনিটি ফলো করব। আর ওই স্ট্রাকচার যদি ফ্রেজ থাকে তাহলে আমরা ফ্রেজ দিয়ে লিখব। এখন মাঝে মাঝে এমন হতে পারে যে ফ্রেজ দিয়ে অথবা ইনফিনিটিভ দিয়ে অথবা জিরান্ড দিয়ে আমি পুরোটা অনুসরণ করতে পারছি না, দুই একটা ক্ষেত্রে একটু ব্যতিক্রম হচ্ছে। সেক্ষেত্রে আমি ব্যতিক্রমটা সবসময় যে আমাকে পুরোপুরি অনুসরণ করতে হবে তাও না, কারণ আমি ব্যতিক্রমটা অনুসরণ করতে পারি। সেক্ষেত্রে আমাকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব যেটা দেওয়া আছে সেটা দিয়ে অনুসরণ করি, এবং তারপরে যদি না পারা যায় তাহলে দুই একটা আমি অন্য স্ট্রাকচার, তবে সেই স্ট্রাকচার যেন সাধারণত এর বাইরে না হয়। আমি বাইরে যে স্ট্রাকচারে যাই না কেন সেই স্ট্রাকচার যেন আমি এখানে যে চারটে স্ট্রাকচার লিখেছি জিরান্ড, ইনফিনিটিভ, ফ্রেজ, অল্ট, এর বাইরে না যায়, ঠিক আছে। আমাদের এই স্ট্রাকচারের ভিতরে থাকার চেষ্টা করতে হবে। আচ্ছা, আমরা জিরান্ড এবং ইনফিনিটিভ নিয়ে ছোট একটা কথা বললাম। এরপর দেখো আমরা যদি ফ্রেজের দিকে যাই, ফ্রেজ তো নানান প্রকার আছে। ফ্রেজ, নাউন ফ্রেজ আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, প্রিপজিশন থাকতে পারে, এরকম বিভিন্ন ধরনের ফ্রেজ আছে। তবে সাধারণত এই যে ফ্লোচার্টের ক্ষেত্রে আমরা সাধারণত অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ এটাকে দেখি না, কারণ এখানে আমাদের একটা তথ্য দিতে হয় তো। আর সাধারণত নাউন ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ এই দুটো হচ্ছে তথ্য দেওয়ার ক্ষেত্রে আমাদের ভালো সাহায্য করে। আমরা সাধারণত এই দুটোকে ফলো করব। এখন এই দুটোর ক্ষেত্রে আমরা দেখব যে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ কিভাবে গঠিত হয়। প্রথমত হচ্ছে নাউন ফ্রেজ নাউনের মতো কাজ করবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। নাউন ফ্রেজ, নাউনের যে পজিশন ছিল আমরা অনেক আগেই বলেছি সাবজেক্ট পজিশন, তাই তো। অবজেক্ট পজিশনটা কমপ্লিমেন্ট পজিশনে যখন সেটা বসবে তখন সেটাকে আমরা নাউন ফ্রেজ ধরবো। আর যখন একটা ফ্রেজ অন্য কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে বা মডিফায়ার হিসেবে বসবে তখন আমরা তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ ধরবো, ঠিক আছে। আমরা একটা বাক্যের দিকে আসি। দেখো এই যে বাক্যটা, the students of class 12 are playing in the field, মোটামুটি একটা বড় বাক্য তৈরি করা হচ্ছে। এই বাক্যের ভার্ব অংশ হচ্ছে আর প্লেইং, আর এখানে অক্সিলারি ভার্ব প্লে, এখানে মূল ভার্ব। এই ভার্বের পূর্বে যে অংশটুকু আছে the students of class 12 পুরোটাই হচ্ছে সাবজেক্ট। আর এই সাবজেক্টটা তৈরি করা হচ্ছে কিভাবে? সাবজেক্টটা তৈরি করার জন্য একটা নাউন ফ্রেজের সাহায্য নেওয়া হয়েছে। সেই নাউন ফ্রেজটা কিভাবে গঠিত হচ্ছে দেখো, প্রথমে একটা আর্টিকেল লেখা হয়েছে, আর্টিকেলটা হচ্ছে দি, তারপরে একটা নাউনের সাহায্য নেওয়া হয়েছে, তারপরে এসেছে একটা প্রিপজিশন, তারপরে আবার একটা নাউন, ঠিক আছে। এভাবে নাউন ফ্রেজ গঠিত হতে পারে। নাউন ফ্রেজ গঠিত হওয়ার অনেকগুলো উপায় আছে, তার কিছু কিছু এখন আমরা দেখব। প্রথমে মনে করো আর্টিকেল, আর্টিকেল যোগ নাউন সমান সমান নাউন ফ্রেজ। যেমন স্টুডেন্ট শব্দটা একটা নাউন, এর আগে যদি আমি এ ব্যবহার করি এ স্টুডেন্ট, তখন এটা একটা নাউন ফ্রেজ, ঠিক আছে। এটা দেখলাম আর্টিকেল যোগ নাউন। আর কি হতে পারে? আর্টিকেল যোগ অ্যাডজেক্টিভ যোগ নাউন। কি হতে পারে? এ গুড স্টুডেন্ট অথবা এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, এটা একটা নাউন ফ্রেজ। তাহলে আমরা দেখো কি করলাম, প্রথমে আর্টিকেল যোগ নাউন দিয়ে নাউন ফ্রেজ, এবার হচ্ছে আর্টিকেল যোগ অ্যাডজেক্টিভ যোগ নাউন, নাউন ফ্রেজ। এছাড়া কি হতে পারে? এছাড়া হতে পারে আর্টিকেল যোগ নাউন যোগ প্রিপজিশন যোগ নাউন। যেমন এ ম্যান অফ লেটার্স, এটা নিশ্চয়ই তোমরা জানো। এই ম্যান অফ লেটার্স অর্থ হচ্ছে পণ্ডিত ব্যক্তি।
বা একজন জ্ঞানী ব্যক্তি। এবার দেখো কি স্ট্রাকচার ফলো করা হয়েছে। এ হচ্ছে একটা আর্টিকেল, ম্যান হচ্ছে একটা নাউন, অফ একটা প্রিপজিশন, লেটার হচ্ছে একটা নাউন। ঠিক আছে, এমনি ভাবে এখানে আমি তিনটা স্ট্রাকচার দেখাইছি। একটা হচ্ছে আর্টিকেল যোগ নাউন, আর একটা হচ্ছে আর্টিকেল যোগ অ্যাডজেক্টিভ যোগ নাউন, আর একটা লিখেছি আর্টিকেল যোগ নাউন যোগ প্রিপজিশন যোগ নাউন। এছাড়া আরো বেশ কয়েকটা প্রচলিত স্ট্রাকচার আছে যেগুলোর মাধ্যমে আমরা নাউন ফ্রেজ তৈরি করতে পারবো। এখন আমি কি বলছি, আমরা যখন ফ্লো চার্ট করব তখন ফ্লো চার্টে তো আমাদের সাধারণত ইনফরমেশন অর্থাৎ তথ্য দিতে হবে, আর এই তথ্যগুলো আমরা নাউন ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজের মাধ্যমে দিতে পারবো। তো তোমরা বাসায় এই সাথে সাথে একটু নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এই অংশটা একটু দেখবা। এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে ভালো হয় যে আমরা যদি একটা প্যাসেজ সরাসরি দেখার সুযোগ পাই। এখানে তো আমরা একটা প্যাসেজ দেখার সুযোগ পাচ্ছি না। এবার আমি তোমাদের একটা কাল্পনিক প্রশ্ন দিয়ে সেটা সমাধান করার চেষ্টা করছি। আমরা কাল্পনিকভাবে একটা প্রশ্নের সাহায্য নিয়েছি। প্রশ্নটা কি বলা হচ্ছে, রিড দ্য প্যাসেজ বিলো কেয়ারফুলি এন্ড মেক এ ফ্লো চার্ট অ্যাবাউট দ্য কজ অফ ওয়াটার পলিউশন এন্ড দ্য ইফেক্ট। হ্যাঁ, দুটো জিনিস আমাদের এখানে বলা হয়েছে প্রশ্নে। একটা হচ্ছে ওয়াটার পলিউশনের কারণ, আর একটা হচ্ছে ইফেক্ট অর্থাৎ হচ্ছে প্রভাব বা ফলাফল। এখন তোমাদের ধরে নিতে হবে নিচে একটা প্যাসেজ আছে, সেই প্যাসেজটা হচ্ছে পানি দূষণ সম্পর্কে এবং পানি দূষণের ফলে আমরা কি কি ক্ষতির সম্মুখীন হচ্ছি বা কি কি হুমকি আমাদের জন্য রয়েছে সেই সম্পর্কে। হ্যাঁ, তারপরে কি বলা হচ্ছে, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। কি করে দেওয়া আছে এখানে বলছে যে ওয়েস্ট ফ্রম মিলস এন্ড ফ্যাক্টরিজ। ওয়েস্ট অর্থ হচ্ছে ময়লা আবর্জনা, মিলস এন্ড ফ্যাক্টরিজ অর্থ হচ্ছে কলকারখানা। অর্থাৎ কলকারখানা থেকে যে ময়লা আবর্জনাটা আসে সেটা আমাদের পানি দূষণের জন্য দায়ী। এবার দেখো, আমি প্রথমে এর স্ট্রাকচারটা দেখব। ওয়েস্ট এটা হচ্ছে একটা নাউন। হ্যাঁ, তারপরে কি লেখা আছে, ফ্রম, ওয়েস্ট ফ্রম মিলস এন্ড ফ্যাক্টরিজ, নাউন, তারপরে একটা প্রিপজিশন, তারপরে আবার নাউন। এবারে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে একটা ফ্রেজ, আর এই ফ্রেজের স্ট্রাকচার হচ্ছে নাউন যোগ প্রিপজিশন তারপরে নাউন। এই স্ট্রাকচারে এটাকে একটা নাউন ফ্রেজ স্ট্রাকচারে আনা হয়েছে। এবার আমরা পানি দূষণের আর কিছু কারণ লিখব এবং সাধারণত চেষ্টা করব এই স্ট্রাকচারের ভিতরে যেন থাকে। ঠিক আছে, আর পানি দূষণের শুধু কারণ না, আমাদের এখানে ফলাফল বা প্রভাবটাও লিখতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, তিনটে কারণ দুটো ফলাফল, অথবা দুটো কারণ তিনটে ফলাফল লিখব। আচ্ছা, একটা কারণ আমরা জানতে পারলাম যে কলকারখানা থেকে যে বর্জ্য পদার্থ বের হয় সেটা একটা কারণ। আর কি কারণ হতে পারে, আর একটা হতে পারে কেমিক্যাল ফার্টিলাইজার ফ্রম ফার্ম ল্যান্ড। দেখো স্ট্রাকচারটা আমরা ফলো করেছি কিনা। কেমিক্যাল ফার্টিলাইজার এটা একটা নাউন অংশ। কেমিক্যাল ফার্টিলাইজার অর্থ হচ্ছে রাসায়নিক সার, ফ্রম হচ্ছে একটা প্রিপজিশন, আর ফার্ম ল্যান্ড অর্থ হচ্ছে কৃষি জমি। নাউন, উপরে নাউন নিচে নাউন মাঝখানে প্রিপজিশন, অর্থাৎ নাউন প্রিপজিশন নাউন। এই স্ট্রাকচারে আমি একটা নাউন ফ্রেজ তৈরি করেছি। আমাদের উত্তরের সাথে সঙ্গতি আছে কিনা, আমাদের প্রথম উত্তর ছিল হচ্ছে কলকারখানা থেকে যে বর্জ্য পদার্থ আসে সেটা আমাদের পানি দূষণের জন্য দায়ী। আর একটা কি লিখছি, আরেকটা লিখছি হচ্ছে আমাদের যে কৃষি জমি আছে, কৃষি জমি থেকে যে রাসায়নিক পদার্থটা আসে। তোমরা জানো যে কৃষি জমিতে আমরা আমাদের কৃষিকে সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করি, যেমন রাসায়নিক সার, কীটনাশক এগুলো ব্যবহার করি। ওইগুলো আবার কি হয়, বৃষ্টির পানিতে ধুয়ে নদীর মাধ্যমে চলে আসে পানিতে। ঠিক আছে, এটা একটা কারণ হতে পারে। আচ্ছা, আর কি কারণ হতে পারে,
আর হতে পারে আনসেফ ড্রেনস এন্ড ল্যাট্রিনস। এখান থেকে তোমরা দুটো বানাতে পারো, আমি একটাতে করার চেষ্টা করলাম। আনসেফ ড্রেনস এন্ড ল্যাট্রিনস, এই অংশটাকে তুমি আরো বাড়াতে পারো, ঠিক আছে? শহর এবং গ্রাম অঞ্চলে এভাবে লিখে বাড়াতে পারো। আমি ছোট করে করলাম আনসেফ ড্রেনস এন্ড ল্যাট্রিনস, অর্থাৎ হচ্ছে অপরিষ্কার বা অপরিচ্ছন্ন যে সমস্ত ড্রেন বা পানি নিষ্কাশন এর যে নালা থাকে, আর একটা হচ্ছে যে ল্যাট্রিন গুলো থাকে, এইগুলোর মাধ্যমে পানি দূষিত হতে পারে। আমি এখানে দুটো কারণ ব্যবহার করেছি। হ্যাঁ, এরপরে আমরা যাব হচ্ছে ফলাফলে। পানি দূষণের ক্ষেত্রে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে পারে? আমাদের পানিবাহিত বিভিন্ন রোগ এর সম্মুখীন হতে পারে। হ্যাঁ, তাই না? পানিবাহিত কি কি রোগ আছে? পানিবাহিত রোগ হচ্ছে resulting waterborne disease। এটার ক্ষেত্রে আমি হচ্ছে জিরান্ড ফলো করেছি। রেজাল্ট থেকে তার সাথে আইএর যোগ করে রেজাল্টিং ওয়াটারবর্ন ডিজিজ। ওয়াটারবর্ন ডিজিজ কি? পানিবাহিত রোগ। এটাকে তুমি আরো বড় করতে পারো, পানিবাহিত রোগগুলোর ভিতরে ডায়রিয়া, কলেরা এরকম ধরনের যেগুলো আছে সেগুলো উদাহরণ দিতে পারো, ঠিক আছে? এইভাবে আমাদের বাড়ানোর কোনো কমতি থাকবে না। আমরা এরকম অনেক কারণ, পানি দূষণের অনেকগুলো কারণ লিখতে পারবো। পানি দূষণের ফলে আমাদের কি কি ক্ষতি হয় এমন আমরা 10টাও লিখতে পারবো। তবে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে ফ্লোচার্ট যখন আমরা করব তখন যেন আমরা যে সিস্টেমটা আছে সিস্টেমটা মেইনটেইন করি। এর জন্য আমাদের যেটা করতে হবে, এই যে তোমাদের কিছুটা নির্দেশনা দেওয়া হলো, এই অনুসারে তোমরা বাসায় একটু দেখবা। যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা ভিডিও নিচে কমেন্ট করে সেগুলো জানাবা, তাহলে আমরা তোমাদের সমস্যাগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আবার পড়বো। ততক্ষণে তোমরা সাবধানে থাকো, ভালো থাকো।